ঘরের বউ চাকরি করতে পারবে না, এটা আমার শেষ কথা। আমার মায়ের সিদ্ধান্ত সেদিন একদিকে ছিল, আর আমার স্ত্রী শ্রাবণীর সিদ্ধান্ত ছিল অন্যদিকে। মুহূর্তেই ওরা দুজনে তর্ক জুড়ে দিল আমার সামনে। সত্যিকার অর্থে সংসারে সচ্ছলতা আসবে এই ভেবে শ্রাবণীকে আমি চাকরি করার চিন্তা ভাবনায় বাধা দেইনি। বিয়ের আগে ও পরে বিভিন্ন সময় চাকরির পরীক্ষা দিত, নিজের মতো করে প্রস্তুতি নিত। ওর শখ ছিল পড়াশোনা শেষে চাকরি করার। আমার সবটাই জানা ছিল পূর্ব থেকে, যেহেতু আমাদের বিয়ের আগে 8 বছরের সম্পর্ক ছিল। আর সৌভাগ্যবশত আমাদের বিয়ের 7 মাসের সময় শ্রাবণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরির জন্য চূড়ান্তভাবে সুপারিশ প্রাপ্ত হয়। আমি এসে খবরটা ওকে দিলাম একটু আগেই। শ্রাবণী বেশ খুশি হলো, ওর অনেক ইচ্ছা ছিল নিজের পায়ে দাঁড়াবার। মেয়েটা খুশি হয়ে আমাকে বলল, বিয়ে দেখে আমার খুব ভয় ছিল, আমার শ্বশুরবাড়ি কেমন হবে, আমার স্বামী কেমন হবে, কিন্তু তোমার মতো একজনকে পেয়ে আমি সত্যি নিজেকে ভাগ্যবান মনে করছি। আজকে তুমি আমাকে প্রথম থেকে সাপোর্ট করে গেছো বলেই আজকে এই দিনটা আমার জীবনে এলো। আমিও ছোটখাটো একটা চাকরি করি, বেতনের টাকায় হিমশিম খেতে হয় সংসার চালাতে। আমার মনে যেন তখন রঙিন স্বপ্ন উঠতে লাগলো। কিন্তু এই খুশির সংবাদে আমি আর আমার স্ত্রী অনেক আনন্দিত হলেও আমার মা পূর্ণ বিরক্ত হয়ে গেলেন। আমরা খেয়াল করিনি তিনি বাহির থেকে সব কথা শুনতে পেয়েছেন, তাই তৎক্ষণাৎ চিল্লাচিল্লি করে রুমে এসে বসে আছেন। আমার একটাই কথা, বৌমা কান খুলে শুনে নাও দুজনেই, এই ঘরের বউ কিন্তু চাকরি করতে পারবে না। আমাদের বিয়ে হয়েছে, সংসার করেছি। কই আমরা তো চাকরি করিনি, কই তাই বলে তো সংসার তো থেমে থাকেনি। শ্রাবণীর মুখটা মলিন হয়ে গেছে, তার খুশি মুখটা যেন একটু আগেই আমি দেখেছি, সেটা এখন খুব বিষণ্ণ বদনে রূপ নিয়েছে। মা আবার বললেন, কারো কাছেও কোনোদিন হাত পাততে হয়নি, বউ চাকরি করবে, টাকা দুটো পেলেই তোকে কথা শোনাবে। বাপের বাড়ির পাশের স্কুলেই চাকরি নিয়েছে, কারণ সে ভেবে রেখেছে ওখানেই থাকবে, আর তখন তোকেও আমার থেকে নিয়ে যাবে, আর তখন থেকে তোর নাম হয়ে যাবে তুই ঘর জামাই। এসব আমি বেঁচে থাকতে মানতে পারবো না। এসব বলে মা ঘর থেকে বিদায় নিলেন। শ্রাবণীর মুখটা আমি দেখতে পারছি না, আর ওর চোখে জল। আমি তখন মাকে বোঝাতে মায়ের রুমে ছুটলাম। রুমে গিয়ে তখন মাকে অনেক করে বোঝালাম, মা ওর চাকরির 6 মাস পর হলে চেষ্টা করব আমাদের এদিকে নিয়ে আসার, আর আমি তো ওখানে গিয়ে থাকবো না, আমি তো তোমার কাছে আছি, দরকার পড়লে না হয় ওকে গিয়ে দেখে আসবো মাঝে মাঝে। মা মুখ ভার করে বললেন, আর তোর বউ বাপের বাড়ি থাকবে, সেটা কি লোকে ভালো চোখে দেখবে? লোকে বলবে না যে বিয়ের 7 মাসের মাথায় শাশুড়ি নিশ্চয়ই অত্যাচার করে পাঠিয়ে দিয়েছে? তখন তো আমারই বদনাম হবে। মা একটু শান্ত হও, তেমন হবার সুযোগ নেই। শ্রাবণী ছুটি পেলেই বাড়িতে চলে আসবে, তোমাকে তখন হাতে হাতে সাহায্য করবে সবকিছুতে। আর আমি তো কথা দিচ্ছি যত তাড়াতাড়ি পারি ওর বদলির ব্যবস্থা করব। অনেক বুঝিয়ে কাজ হলো না, আমি ব্যর্থ হলাম। মা জিদ ধরেই রাখলেন। এদিকে শ্রাবণীও পুরো চুপচাপ মন খারাপ করে বসে আছে। ওর বিশ্বাস আমি ওর পাশে আছি, থাকবো। আমি ঘরে আসতেই আমার দিকে করুণভাবে তাকালো মেয়েটি। ওর চোখ জানতে চাইছে আমি মাকে ম্যানেজ করতে পেরেছি কিনা। আমি ওর কপালে ভরসার আশ্বাস স্বরূপ একটা চুম্বন এঁকে দিয়ে বললাম, আর একটা দিন সময় দাও, আমি তোমার পাশে আছি। শ্রাবণী হয়তো বিশ্বাস করলো নিশ্চয়ই আমি পারবো, তাই আর কিছু বলল না। কিছুক্ষণ পর আমি ওর বিশ্বাসের পূর্ণ মর্যাদা দিতে একপাশে বেলকনিতে গিয়ে আমি আমার মামাকে ফোন দেই। আমার মা কেবলমাত্র তার ভাইয়ের কথা মানে, আর বাকিটা জগতের কাউকে খুব একটা গ্রহণ করেন না। এই মামাই এখন আমার পথ চলার ভরসা। মামা রিসিভ করে বললেন, কিরে ভাগ্নে, এত রাতে হঠাৎ মামাকে মনে পড়লো কেন? আমার মামা মিশুক প্রকৃতির মানুষ, আমার সাথে সবসময় বন্ধুত্বপূর্ণ আচরণ করেন। মনেই হয় না তিনি আমার থেকে বয়সে অনেক বড়। আমি মামাকে পুরো ঘটনাটা খুলে বললাম। মামা সব শোনার পরে আমাকে একটু চিন্তা করে বললেন, তোর বিষয়টা আমি বুঝতে পারছি, আর শ্রাবন্তীর বিষয়টাও। তাছাড়া আমার বোনকে আমি চিনি, এখনো সেকেলে মন মানসিকতা রয়ে গেছে। বৌমা আধুনিক যুগের মেয়ে, লেখাপড়া জানে, শিক্ষিত। ওকে যদি এভাবে চেপে ধরে ঘরে আটকে রাখতে চাস তাহলে কি পারবি? বাহিরে গিয়ে চাকরি করে নিজের পায়ে দাঁড়িয়ে সংসারের হাল ধরলে স্বামীর সাহায্য হয়, এই কথা তো মিথ্যা না। কোন রকম অশালীন অথবা অসামাজিক কার্যকলাপ না করলেই তো হলো। সেটা তোমার বোনকে আমি যদি বোঝাতে পারতাম তাহলে কি আর তোমাকে ফোন করতাম বলো? মামা বললেন, হ্যাঁ ঠিক আছে, এটা তোর কাজ নয়, আমার কাজটা আমাকেই করতে দে। এবার মনোযোগ দিয়ে শোন আমি তোকে কি বলি। মামা আমাকে কিছু কথা বললেন, আমি সব শুনলাম, তবে বললাম, মামা তুমি আসবে না? আমি সময় হলেই তোদের ওখানে চলে আসবো। আমি স্বস্তি পেয়ে মামার সাথে কথা শেষ করলাম। আসলে আমাদের বিয়েটার পক্ষেও মা প্রথমে ছিলেন না। আমার মায়ের খুব ইচ্ছা ছিল তার দুঃসম্পর্কের বোনের একমাত্র মেয়েকে ঘরের বউ করে আনবে, কিন্তু শ্রাবণীর সাথে আমার সম্পর্ক শুনে মা আমার প্রতি বিরূপ আচরণ শুরু করেন। আমি যেদিন আমার মাকে জানালাম, যেন হিরোশিমা আর নাগাসাকিতে একসাথে পুরো পারমাণবিক বোমা আবার আছড়ে পড়ল। আমার কোনো কথাই মায়ের সামনে টিকতে পারছিল না। ভাগ্যিস বুদ্ধি করে আগেই মামাকে ফোন করেছিলাম। মামা এসে তার বোনকে আমার থেকে দূরে এক পাশে নিয়ে গেলেন। আমি খুব টেনশনে আছি। তাকিয়ে দেখলাম আমার মামা তার বড় আপাকে কি যেন বলে যাচ্ছেন। আমার মা প্রথম দিকে ভাইকে বেশ ছাড়লেন, কিন্তু মামা দমে গেলেন না। এই একটা মানুষ আমার জীবনে দেখেছি কিভাবে যেন মানুষকে ম্যানেজ করে ফেলে, আর আমার মায়ের মতো একটা মানুষকে দেখতে দেখতে তিনি গলিয়ে ফেললেন। দেখলাম তারা দুজনে আমার কাছে আসছে। মা আমার সামনে এসে বললেন, বিয়ে করবি ভালো কথা, মেয়েটার সম্পর্কে যা শুনলাম শিক্ষিত, ঠিক আছে, বেশি চ্যাটাং চ্যাটাং যেন না করে, এসব আগে থেকেই বউকে শিখিয়ে দিবি। আর এটা আমার সংসার, আমি যেটা বলবো সেটাই শেষ কথা। আমার সংসারে যেন আমার উপরে কোনো কথা বলতে না আসে। মা চলে যেতেই মামাকে বললাম, মামা
মামা তুমি জিনিয়াস, কিভাবে করলে এটা? মামা তখন বেশ ভাব নিয়ে বললেন, ইয়ে তো মেরা বায়ে হাত কা খেল হে। আর পরবর্তীতে বিয়ের পর মায়ের অপছন্দের প্রভাব শ্রাবন্তীর প্রতি যে এভাবে ফুটে উঠবে সেটা আমি বুঝতে পারিনি তখন। পরদিন সকালে মাকে গিয়ে বললাম, মা আমার চাকরিটা চলে গেছে। মা আর শ্রাবণী দুজনেই বেশ অবাক হয়ে গেল। মা বলল, চাকরি চলে গেছে মানে? হঠাৎ কিভাবে কি করে হলো এসব? শ্রাবণী বলল, আপনি তো আমাকে কিছুই বলেননি। কখন হলো এটা? কালকেই ঘটেছে। আসলে কালকে এত সব ঝামেলার মধ্যে কথাটা আর বলা হয়নি। কিন্তু তোর এভাবে চাকরি চলে যাওয়ার মানে কি? কোনো কারণ তো থাকবে, তুই কি করেছিস? আমি বললাম, আমি কিছুই করিনি, তবে চাকরিটা পাওয়ার সময় একজন রাজনীতিবিদের সুপারিশ নিয়েছিলাম। ওনাদের সরকার এখন নেই, তাই নতুন সরকার আসার পর অনেকের চাকরি চলে যাচ্ছে। মা ধপ করে বসে পড়লেন আবার। আমি বললাম, বাসা ভাড়া আর খাবার খরচ মিলে আসে অন্তত 20 থেকে 25,000 টাকা দরকার হয়। এত সব কিভাবে কি করি কিছুই তো বুঝতে পারছি না। কিছুদিন পরে আমাদের বাড়িওয়ালা মমিন সাহেব বাসায় এসে মাকে কথা শুনিয়ে দিলেন, আপনি আমাদের একটু সময় দিন। কখনো তো আমরা এভাবে টাকা পয়সা বাকি রাখিনি, তাই না? আমার ছেলের একটু সমস্যা হয়েছে, তাই এই 2 মাস একটু। কথা শেষ হওয়ার আগেই মমিন সাহেব বললেন, অত কথা আমার বোঝার দরকার নেই, আমার 2 মাসের ভাড়া অলরেডি পকেটে রেখেছেন। আমি আপনাদের ওয়ার্নিং দিয়ে গেলাম, আর 1 মাস সময় দিচ্ছি। এর মধ্যে যদি আমি পুরো টাকা না পাই তাহলে কিন্তু আমি ঘরে তালা ঝুলিয়ে দেব। সে আপনারা ভেতরে থাকেন আর বাহিরে থাকেন, আমার দেখার বিষয় না। বাসা ভাড়া দিয়েছি টাকার জন্যই, মানুষের দুঃখ বুঝার হলে বাসা ভাড়া দিতাম না, এতিমখানা খুলে বসতাম। মমিন সাহেবের কথার জবাবে মা আর কিছু বলতে পারলেন না। আমি গিয়ে মায়ের দিকে তাকিয়ে মাথা নিচু করে ফেললাম। মা আমাকে কিছু বললেন না। আসলে তিনি কখনো এভাবে অপমানিত হননি, তাই বিষয়টা সহজে মানতে পারলেন না। সময়ের গতিতে সময় চলে গেল। শ্রাবণী চাকরিতে জয়েন করার জন্য সকালবেলা তৈরি হয়ে গেল। আমি বিছানায় বসে আছি। শ্রাবণী ব্যাগ গুছিয়ে বলল, আমি তৈরি, চলো আমাকে দিয়ে এসো। আমি উঠে দাঁড়িয়ে বললাম, চলো। শ্রাবণী মাকে সালাম করে বলল, আমি যাচ্ছি মা, ছুটি পেলেই চলে আসবো, ততদিন আপনি একটু সামলে নিন সবকিছু। আমার মা শ্রাবণীকে খারাপ কিছুই বলল না, বরং বলল, দোয়া করি যে কাজে যাচ্ছ যেন সফল হও। আমি শ্রাবণীকে জড়িয়ে ধরে বললাম, আমার থেকে এত দূরে চলে যাচ্ছ, তোমার কষ্ট হবে না? আমার সব থেকে আপন মানুষটার জন্য কষ্ট হবে না? এটা কি হয়? যার জন্য চাকরিটা পেলাম, যার সাপোর্ট পেয়ে আজ চাকরিটা করতে যাচ্ছি। আমি বললাম, কি এমন করলাম? আর শ্রাবণী হেসে উত্তর দিল, বউ প্রেগনেন্ট, বউয়ের পাশাপাশি থাকতে হবে। এত সবকিছুর বাহানা দিয়ে অফিস থেকে 2 মাস ছুটি নিয়ে চাকরি চলে যাবার নাটক না করলে আমি তো আজকে যেতে পারতাম না, তাই না? তুমি চিন্তা করো না, আমি যত তাড়াতাড়ি পারি 1-2 মাসের মধ্যেই এখানে কাছাকাছি অন্য কোনো স্কুলে ট্রান্সফার নিব। তখন আমার মামা এসে বললেন, 1-2 মাস লাগবে না, 1 সপ্তাহের মধ্যে ব্যবস্থা করে দিচ্ছি, আমার লোক আছে। আমি খুশি হয়ে বললাম, মামা তুমি সত্যি জিনিয়াস, কিন্তু আমার ছুটি তো শেষ। এখন আমি যদি চাকরিতে জয়েন করি তাহলে আবার যদি ওকে চাকরি করতে না দেয় মা? মামা বলল, সেটার জন্য আমার অন্য প্ল্যান আছে। মেহু না? মামার কথায় আমরা হেসে উঠলাম। সম্মানিত ভিউয়ার্স, হ্যাপি এন্ডিং দেখিয়ে এখানেই শেষ করলাম। আপনার যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না যেন। গল্পটির ভাবনা ও পরিচালনায় অভিক, ক্যামেরায় শিহাব ও শাকিল এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ। ধন্যবাদ।